দীপাঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি। সবচেয়ে বড় ডাকাত সর্দার। কারো কারো 50টা পেট্রোল পাম্প, 60টা ফ্ল্যাট, কত ট্রেকার, কত ট্রলার, কত বাস, কত মাছ, কত জমি, কত পেট্রোল পাম্পের এজেন্সি, কত গ্যাস এজেন্সি, কত হোটেল এজেন্সি। চোরের মা, তার নাকি বড় গলা। এখন ব্যাপারটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি অপরাধী হন এবং তিনি জানেন যে আমি অপরাধী, তো অন্য অপরাধীদের জন্য একটা বার্তা পৌঁছানো, এই তুমি যদি অপরাধ করে থাকো, আমার কাছে প্রমাণ আছে, তাও আমি কিছু করব না, তুমি আমার অপরাধের উপর আঙুল তুলবে না। এখন এটা যদি কোনো অপরাধী করে থাকে সেটা ঠিক আছে, সেটা তাদের ব্যাপার, তাদের কোড অফ কন্ডাক্ট বা ওয়ার্ক এথিক্স বা অপরাধের এথিক্স। কিন্তু একজন প্রশাসনিক প্রধান হয়ে যদি বলেন যে আমি জানি ওই লোকটার কাছে এই আছে সেই আছে, তো এতদিন অ্যাকশন কেন নেয়নি, এখনো কেন নিচ্ছেন না? তো এগুলোকে আমি গুরুত্ব দেই না। এটা অত্যন্ত আতঙ্ক থেকে এই সমস্ত কথাবার্তা বলছেন, মেসেজ পৌঁছানোর চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত, তার কেসে স্টে ছিল, তাকে গ্রেপ্তার করে দিয়েছে। দেখো ব্যাপারটা এটা বোধহয় 5 নম্বর হয়ে গেল। কি করেছে অনুব্রত, কি করেছে কেষ্ট, কি করেছে ওই কুন্তল, কি করেছে বালু, কি করেছে শেখ শাহজাহান, এখন এই 6 নম্বর এসে গেল কি করেছে হেমন্ত সোরেন। তো এই কি করেছে নাম্বারটা, লিস্টটা আরো লম্বা হবেই। একটা সময়ও তো বলতেও হবে ওনাকে যে কি করেছি আমি। তো এই ব্যাপারটা তো স্বাভাবিক, এই যে বোঝা যাচ্ছে আতঙ্কটা কোন জায়গায় পৌঁছেছে। আর যদি উনি সবকিছু জানেন অন্যের ব্যাপারে, অপরাধ অপরাধ, অন্যায় অন্যায়, সে তুমি করলে আমি করলে সবাই করলে অপরাধ। তুমি একটা নিউজ করলে তাতে যদি কোনো লোক ঝাঁপিয়ে পড়ছে তোমার বিরুদ্ধে, আইনে আদালতে যাচ্ছে, তো উনি আইনে যান, সেসব না করে জেল ফুটো করে বেরোবো, এই সমস্ত কথাবার্তা তো অপরাধীদের ভাষা। এইগুলোকে গুরুত্ব দেওয়ার জেল কিছু ফুটো নেই। করে বেরোবো আমি যদি আমাকে জেলে রাখেন। না, ব্যাপারটা তো ওটাই যে দেখো তুমি যে পরিবেশে, বা আমি বা যে কোনো মানুষ যে পরিবেশে বড় হয়, যে যা তার শিক্ষা দীক্ষা, তার কথার ভাষা, এগুলো তো সেখান থেকেই বেরোবে। এটা তো কোনো হঠাৎ করে অন্য জায়গা থেকে আসা নয়। এখন এই ভাষা যিনি ব্যবহার করছেন, বাংলাতে তো আগে আমরা অনেক মুখ্যমন্ত্রী দেখেছি দলমত নির্বিশেষে, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, বিধান রায়, প্রফুল্ল মুখার্জি, কাকে দেখিনি আমরা? প্রফুল্ল সেন, কাকে দেখিনি? অজয় মুখার্জি। এবং ভারতবর্ষেও আমরা তো হাজার হাজার মুখ্যমন্ত্রী দেখেছি। কোন মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছো? এমনকি লালু প্রসাদ যাদব যে জেলে গেল, 3 বছর জেলে থাকলো, 3.5 বছর, তার মুখ থেকে কোনোদিন শুনেছো যে জেল ফুটো করে বেরোবো? এগুলো যার ভাষা তাকেই সাজে, এবং তাকেই জিজ্ঞাসা করাটা ভালো যে উনি কোন মানসিকতা থেকে এই সমস্ত কথা বলছেন প্রকাশ্য জনসভায়। ভুলে যায় যে আমি মুখ্যমন্ত্রী, কি করা যাবে। তিনি বাংলায় বঞ্চনার বিরুদ্ধে তিনি রীতিমতো ধর্ণা দিচ্ছেন, 48 ঘন্টা ধর্ণা দেবেন তিনি। অনেকেই বলার চেষ্টা করছেন যে হেমন্ত সোরেনের গ্রেপ্তারির পরে তিনি হয়তো ভয় পেয়েছেন, সেই জন্যই তার ধর্ণা। কি বলবেন? দেখো, ধর্ণা গণতান্ত্রিক পদ্ধতি বা গণতান্ত্রিক যে প্রতিবাদের একটা অংশ হচ্ছে ধর্ণা, সেটা কেউই করতে পারে। কোন সময়ে করছে এবং কি বিষয়ে করছে সেটা ইম্পর্টেন্ট। কিছুদিন আগে তো বহু লোকজন নিয়ে অনেক ঢক্কানিনাদ করে সে দিল্লিতে গেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করে এসে বাইরে, সেসব ক্লিপিং তোমাদের কাছেও আছে, বলেছিলেন খুব ভালো মিটিং হয়েছে, 1 সপ্তাহের মধ্যে সেক্রেটারি লেভেলে কথা শুরু হয়ে যাবে, সব হয়ে যাবে। তারপরেও মাস দেড়েক কেটে গেছে, একবারও তো বললেন না যে কোনো কিছুই হচ্ছে না। এটা তো ঠিক, বাংলার যদি প্রাপ্য থাকে, সেই প্রাপ্যের জন্য উনি যদি লড়াই করতে যান সঠিক অর্থে, বাঙালি হিসাবে এটা আমাদেরও দায়িত্ব ওনার পাশে থাকার। উনি তো কাউকে জানাননি কি মিটিং করেছেন, কি পেপার সাবমিট হয়েছে, কবে কি অ্যাসুরেন্স পাওয়া গেছে, কি প্রসেস শুরু হয়েছে কিনা, কিছু না করে হঠাৎ করে হেমন্তের বিদায়ে যদি উনি আতঙ্কিত হয়ে যান, কারণ জানেন যে হেমন্তর পরে এবার মাঝখানে শীতটা গেছে, এবার বসন্ত আসছে, তো হেমন্তের বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে বসন্ত আসবেই, এবং সেটা ঝাড়খণ্ডের সীমানা পেরিয়ে বাংলায় ঢুকে গেছে।
এখন ওটা একটা আতঙ্কের সৃষ্টি করেছে, তার জন্য এই সমস্ত কথাবার্তা। তো এই ধর্নাগুলোকে তো বহু ধর্না আমরা দেখেছি, এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। যত ডিফেন্সের ডিল সব বিদেশে হয়ে গেছে। রাজীব গান্ধীকে বলতো বোফোর্স গান্ধী, আর কত ডিফেন্সের ডিল হয়েছে, আজ পর্যন্ত কারো কোয়েশ্চেন করার ক্ষমতা নেই। মহুয়া কোয়েশ্চেন করেছিল, তাই ওকে এক্সপেল করে দিয়েছিল। এটা ব্যাপারটা দেখো, গুলিয়ে দেওয়ার অভ্যাসটা ছিল, আছে, থাকবে। তো এই যদি উনি সবই জানেন তাহলে যাচ্ছেন না কেন আদালতে? কেন প্রকাশ্যে আনছেন না? শুধু একটু আগেও শুনেছি গৌতম দেবকে দড়ি পরিয়ে নিয়ে আসবে, একে দড়ি পরিয়ে নিয়ে আসবে, তাকে দড়ি, কোমরে দড়ি পরিয়ে নিয়ে আসবে। তো দড়ি পড়াচ্ছেন না কেন? ওনার কি দড়িটা কম পড়েছে? তো এইগুলো তো দেখো, এগুলো তো মানে যুক্তি তর্ক বলে কিছু হয় না, কোনো বিশ্লেষণ হয় না। উনি যখন যেটা বলেন সেটা কোনো বাস্তব ভিত্তি থাকে না। অ্যাকচুয়ালি চিরকাল ওই ধমকানো চমকানো আর ওই কবিতা বলে চালিয়েছেন, সেটা সবসময় চলবে না, আর চলছে না সেটা বুঝতে পেরে গেছেন। তো এখন এই সমস্ত কথা বলবেন। আর মহুয়া মিত্রর বহিষ্কার সম্পূর্ণ অন্য কারণে। না, তিনি বলছেন ডিফেন্সের ডিল নিয়ে প্রশ্ন তুলেছে বলেই না কি মহুয়া মৈত্রকে নাকি এক্সেল করে দেওয়া হচ্ছে। মহুয়া মৈত্রকে এটা সম্পূর্ণ ভুল তথ্য বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মহুয়া মৈত্র আদানি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে অনেক প্রশ্ন তুলেছেন, সে প্রশ্ন তোলার অধিকার একজন সাংসদের আছে। কিন্তু সেটা তুলতে গিয়ে যদি উনি অসৎ উপায় অবলম্বন করে থাকেন, অন্য আরেকটি কর্পোরেট সংস্থার বাণিজ্যিক সাফল্য বা বাণিজ্যিক লাভের জন্য, সেটা ঘোরতর অন্যায়। এবং সংসদে যে কিছু প্রোটোকল রয়েছে, এটিকেট রয়েছে, আপনি সংসদ হিসাবে যে মেল আইডি, যে অ্যাক্সেস পাচ্ছেন, সেই ডকুমেন্ট অ্যাক্সেস আপনি অন্য কাউকে দিয়ে দিচ্ছেন, একবার দুবার নয়, বহুবার। এভরিথিং, সবকিছু প্রুফ হয়ে গেছে। একবারও তো বলছেন না যে আমি দেইনি, দিয়েছেন এবং বড় বড় কথাও বলে যাচ্ছে। উপঢৌকন পেয়েছেন, সেগুলোও প্রমাণিত হয়েছে। এবং তারপরে সংসদের কমিটি, এথিক্স কমিটি যদি বহিষ্কার করে দেয়, একজন রাজ্যের বিধায়ক হিসাবে তার উপর প্রশ্ন তোলা যে বেআইনি, সেটা উনি জানেন কিনা জানি না। এবং মহুয়া মৈত্র তো এ নিয়ে আদালতে গেছে, তো দেখা যাক আদালত কি বলবে। তাড়িয়ে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মহুয়া মৈত্রকে জোর করে তাড়িয়ে দিয়েছে ওরা, ও মানুষের হয়ে কথা বলে বলে। এটা এখন হ্যাঁ, এখন যদি ওই হীরানন্দানী গ্রুপকে উনি বাংলার গরিব মানুষদের প্রতিভু মনে করেন, বা যদি মনে করেন যে ওই হীরানন্দানী গ্রুপ, যা ভারতবর্ষের অন্যতম বৃহৎ একটা শিল্প গোষ্ঠী, তারা ওই মহুয়া মৈত্রর সংসদীয় এলাকা নদিয়ার গরিব মানুষ, তো বলুন সেটা, যে নদিয়ার এক গরিব মানুষ হীরানন্দানীর জন্য মহুয়া প্রশ্ন তুলতে গেছিল বলে বার করে দেওয়া হয়েছে। তো এটা কেন বার করা হয়েছে, এটা তো আদালতে। দেখো, রাহুল গান্ধীকেও সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল আদালতের নির্দেশের ওপর। রাহুল গান্ধী কি বলেছে যে আমি সংসদের দেয়াল ফুটে ঢুকে যাব? রাহুল গান্ধী কোর্টে গেছে, কোর্টের অর্ডার এসে গেছে, আবার উনি সাংসদ। তো সেটা কেউ ঠেকাতে পেরেছে না পারবে? এগুলো বাজে কথা। এগুলো যদি হয় তাহলে আদালতে কেমন? একদম, তিনি এটাও বলছেন, বলছে এই যে রাহুল গান্ধী, মানে রাহুল গান্ধীকে কোট আন কোট নাম না করে তিনি বলছেন এসে বিড়ি বাঁধছে, বিড়ি খাই কিনা অন্য কিছু খাই সেটা কি করে জানবো? মানে একটা মুখ্যমন্ত্রীর মুখে এইরকম ভাষা। বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, খেতেই পারে। আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায়। এই ওনার এই ভাষা কি আজকে নাকি? যে মানুষ বাংলায় থেকে, জ্যোতিবাবুর মতো মানুষ, তিনি একজন রাষ্ট্রনায়ক, তাকে পছন্দ কারোর হতে পারে, নাই হতে পারে। ওনার রাজনীতি, জ্যোতিবাবুর রাজনীতি কারোর পছন্দ হতে পারে, নাই হতে পারে। আমার পরিষ্কার মনে আছে একবার জ্যোতিবাবুর বিরুদ্ধে বলেছিলেন, জ্যোতিবাবু হাফ প্যান্ট পরে সাইকেল চালিয়ে বনগা সিমেন্টে যান। এই যখন উনি পার্লামেন্টে ধর্ণা দিচ্ছেন, স্পিকারের উপর কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে অনুপ্রবেশ ঘটাচ্ছে সিপিএম রাজনীতির জন্য, ভোটের জন্য, তখন এই প্রসঙ্গে বলেছিলেন জ্যোতিবাবু সাইকেল চালিয়ে হাফ প্যান্ট পরে বনগায় যান। তো জ্যোতিবাবুকে যে এই জিনিস বলতে পারে, সে কাকে? রাহুল গান্ধী তো তার কাছে বাচ্চা, একটা কিছু বলার নেই। ও রুচি, দেখো মানুষের রুচি, আমি তো আগেই বললাম, রুচি, শিক্ষা, পারিপার্শ্বিক পরিমণ্ডল যা হবে, মানুষের ব্যবহার সেটাই প্রতিফলন দেখাবে। তো দেখিয়েছে। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ। সৌম্য আইচ রয় বলছেন? হ্যাঁ, বলছি।
বলছি আজকে মুখ্যমন্ত্রী বলছেন, রাহুল গান্ধীকে সরাসরি বলছেন কাউকে ফটোশ্যুট করছে সব। এখন আবার নতুন দেখছি, নতুন করে ফটোশ্যুট, যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেই নি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, খেতেই পারে, আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায়। কুরুচিকর কথাবার্তা, এইসব ব্যক্তি আক্রমণ, আমাদের এটা রাজনীতির বাইরে গিয়ে এইসব আলোচনা করছেন, এই নিন্দা জানানোর ভাষা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে এইসব কথাবার্তা যায় না। যাই হোক, রাজনৈতিকভাবে বলতে চাই যে ওনার গায়ে লেগেছে, রাহুল গান্ধীর ন্যায় যাত্রাটা, তাই ওনার গায়ে লেগেছে, ভয় পেয়েছেন, তাই এইসব কথাবার্তা বলছেন। আর কংগ্রেস সিপিএম দিচ্ছে সুরসুরি মুসলিমদের। দেখুন, আমার ভোটার কারোর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না, আর ভোটার কারোর মানে সম্পত্তি নয়। এটা বলে সংখ্যালঘু মানুষকে অপমান করা, সংখ্যালঘু মানুষের ভোট কার কাছে, আর তিনি মানুষ হিসেবে প্রধান পরিচিত। মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা না বললেই ভালো। বাংলার মান সম্মান সমস্ত ভুলুণ্ঠিত হচ্ছে, এগুলো না বলে উনি বরঞ্চ ওনার কাজে মন দিন। দেখুন যে পশ্চিমবাংলার কোথায় চুরি, লুট, খুন, রাজত্ব যেগুলো চলছে, সেগুলোকে যাতে কমানো যায়, বন্ধ করা যায়, সেই ব্যবস্থা উনি করলে ভালো হয়। সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে, কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত 300টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার, এত অলংকার। আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো। বললো হবে না। আমি বললাম কটা চাই? 42টা। আচ্ছা 42টাই নিয়ে নাও। রিজেক্টেড। তারপর থেকে আমার সাথে আর কোনো সম্পর্ক নেই, কথাও হয়নি। হ্যাঁ, তো ঠিক আছে। তুমি বাংলা না বেছে ইউপি গেলে না কেন? বুকের পাটা থাকতো দেখতাম ইউপিতে, এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, বেনারসে গিয়ে হারিয়ে এসো, রাজস্থানে গিয়ে হারিয়ে এসো, যেটা জায়গা হেরেছো, মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো। আচ্ছা, আমি বুঝতে পারছি না তৃণমূল ত্রিপুরায় কোথায় জিতেছে, সরকার করেছে কি, নোটার থেকে কম ভোট পেয়েছে। আমি বুঝতে পারছি না মাননীয় মুখ্যমন্ত্রীকে এই তথ্যগুলো কেউ দেয় কিনা, যে উনি জানেন কিনা বা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা, যে গোয়াতে উনি জিতেছেন কিনা, উনি মেঘালয়তে জিতেছেন কিনা, এগুলো জানতে চাইছি। আর আসলে ভয় পেয়েছেন, ন্যায়যাত্রার সাফল্য দেখে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন।